স্কুল শিক্ষার্থী রামিসা ধর্ষণ হত্যা মামলায় বাবা মা বোন সহ 10 জনের সাক্ষ্য গ্রহণ। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ঘটনার হৃদয় বিদারক বর্ণনা। আসামিদের গণমাধ্যমে কথা বলায় বিধিনিষেধ। রাজধানী সহ 4 বিভাগের উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বেশি। চলতি মাসে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস। ডেঙ্গুর চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে 80% ছাড়ের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। ওষুধ খাবারের খরচ রোগীর। ভারত থেকে আমদানি হচ্ছে লার্ভা ধ্বংসের ট্যাবলেট। চেয়ারম্যানের অপসারণ দাবিতে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। সতর্ক অবস্থানে পুলিশ। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় একই পরিবারের 4 জন সহ নিহত 5। চট্টগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত। এবং আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা তোফায়েল আহমেদের মরদেহ ভোলায়। বাদ জোহর জানাজা শেষে মায়ের কবরের পাশে শায়িত হবেন চিরনিদ্রায়। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাবনূর এবং আমি উজ্জ্বল হাফিজ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বাবা মা বোন সহ রাষ্ট্রপক্ষের 10 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ট্রাইব্যুনালে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দিয়েছেন তারা। রাষ্ট্রপক্ষ বলছে, এই পর্যন্ত সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে অপরাধের অকাট্য প্রমাণ আদালতে প্রতিষ্ঠিত হয়েছে। এদিকে এই হত্যা মামলায় 2 আসামি সোহেল ও স্বপ্না যেন গণমাধ্যমে কথা বলতে না পারে তা নিশ্চিতের আদেশ দিয়েছে আদালত। আরও জানাচ্ছেন ইমদাদুল আজাদ। মঙ্গলবার সকালে কড়া পাহারায় শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চাঞ্চল্যকর এই মামলায় প্রথম সেশনেই একে একে রাষ্ট্রপক্ষের 10 জন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন আদালত। পরে আসামিপক্ষ তাদের জেরা সম্পন্ন করে। গুরুত্বপূর্ণ সাক্ষীদের মধ্যে আজ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন আক্তার, চাচি মাহমুদা খাতুন সহ আরও বেশ কয়েকজন। মামলাটি স্পর্শকাতর হওয়ায় বড় বোন রাইসার সাক্ষ্য গ্রহণ করা হয় সম্পূর্ণ ক্যামেরা ট্রায়ালে। প্রসিকিউশনের দাবি, এই সাক্ষীদের জবানবন্দি ও জেরার মাধ্যমে উভয় আসামির জড়িত থাকার অকাট্য প্রমাণ আদালতে সুপ্রতিষ্ঠিত হয়েছে। 10 জন সাক্ষীকে উপস্থাপন করেছি এবং মাননীয় ট্রাইব্যুনাল যথাযথভাবে 10 জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছেন এবং স্টেট ডিফেন্স লয়ার সেই 10 জন সাক্ষীকে জেরা করেছেন। মাননীয় ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনী যাতে সুশৃঙ্খলভাবে আসামিকে তার জেলহাজতে এবং জেলহাজত থেকে আদালতে অথবা আদালত থেকে জেলহাজতে নিয়ে যান এবং মিডিয়ার লোকজন বা অন্য কোনো অথরিটির সামনে যাতে কথা না বলেন সেই ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আদেশ দিয়েছেন। রামিসার বাবা জানান, সন্তান হত্যার ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি চান তিনি। বাংলাদেশের আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়, কোনো বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোনো বাবা মা যেন আমার মতো এই বাক্যটে এসে দাঁড়াতে না হয়। আমি বাংলাদেশের সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞের সাক্ষ্য গ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপন করবে আসামিপক্ষ। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলার সাক্ষ্য গ্রহণ নিয়ে আরও খবর জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, জানাবেন বিরতির পর কারা কারা সাক্ষ্য দিচ্ছেন আর কি বলছেন সাক্ষীরা?
উজ্জ্বল, আজকে রামিসা হত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। বেলা 1টা পর্যন্ত 10 জন সাক্ষ্য দিয়েছিল, এরপরে 1:30 পর্যন্ত বিরতি ছিল, 1:30-এর পরে আবারও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় 13 জন সাক্ষ্য দিয়েছেন। সবশেষ যিনি সাক্ষ্য দিলেন এই হত্যা মামলার, ধর্ষণ এবং হত্যা মামলার যিনি পল্লবী থানার জব্দ তালিকা প্রস্তুতকারী উপপরিদর্শক ইকবাল হোসেন, তিনি কি জব্দ করেছেন এবং তিনি সেখানে কি পেয়েছেন এই বিষয়গুলো তিনি আদালতে তুলে ধরেন। আদালতে তিনি একসময় এই বিষয়গুলো উত্থাপনের সময় কান্নায় আসলে ভেঙে পড়েন। তিনি যেটি বলেছিলেন যে ঘটনার দিন 11:45 19শে মে তিনি এই পল্লবীর রামিসা যেই ফ্ল্যাটে হত্যাকাণ্ড হয় সেই ফ্ল্যাটে যান। তিনি সেখানে গিয়ে দেখতে পান এই শিশুটির, বিশেষ করে বাথরুমে শিশুটির মাথা একটি বার্জার রঙের 25 লিটারের, প্রায় 25 লিটারের একটি বালতিতে ডোবানো ছিল এবং সেই মাথা একটি ওড়না দিয়ে, জর্জেট একটি ওড়না দিয়ে পেঁচানো ছিল এবং সেই বাথরুমে কয়েকটি ছুরি ছিল। এরপরে যে মামলার যে প্রধান আসামি সোহেল রানা এবং স্বপ্নার শোবার ঘরে তার মাথাবিহীন লাশ খণ্ডবিখণ্ড অবস্থায় পড়েছিল। এই বর্ণনা দেওয়ার সময় তিনি অত্যন্ত কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন এবং এই সময় আদালতের এজলাসে আমরা যেটি দেখেছি যে এই আসামি সোহেল রানা এবং স্বপ্না নির্বাক দাঁড়িয়েছিলেন। তারা কোনো কথা বলছেন না, তারা কোনো কথা বলেননি, শুধু নির্বাক দাঁড়িয়েছিলেন। এর আগে রামিসার বাবা, মা, রামিসার বড় বোন তারা সাক্ষ্য দিয়েছেন। এছাড়া রামিসার চাচি, কয়েকজন প্রত্যক্ষদর্শী তারা সাক্ষ্য দিয়েছেন। তারা প্রত্যেকেই ঘটনার ন্যায় বিচার চেয়েছেন। রামিসার বাবাও ঘটনার সাক্ষ্যতে বলেছেন তিনি ঘটনার দিন তার অফিসে ছিলেন। তার অফিস রাজধানীর কাকলি বা বনানীতে। রামিসার মা যখন তাকে ফোন করে জানায় যে রামিসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরপরেই তৎক্ষণাৎ তিনি অফিস থেকে ছুটি নিয়ে এই ফ্ল্যাটে এসে দেখতে পান ফ্ল্যাটের নিচে মানুষ ভিড় করে আছে। এরপরে যখন যেহেতু তারা একই পাশাপাশি ফ্ল্যাটে থাকতো, ভিকটিমের পরিবার এবং ধর্ষণকারী এই একই ফ্ল্যাটে থাকার পাশাপাশি তাকে ধর্ষণ করে হত্যা করার পর মূলত সোহেল রানা এবং স্বপ্না তাদের ফ্ল্যাটের দরজা বন্ধ করে রেখেছিল ভেতর থেকে। এরপরে মানুষজন যখন বাইরে থেকে দরজা ভেঙে ভেতরে ঢোকে, এরপরে তারা দেখতে পান যে মেঝে প্রচণ্ড রক্তাক্ত অবস্থায় রয়েছে। এই ঘটনাগুলো দেখার পরে রামিসার বাবা এবং মা দুজনে অজ্ঞান হয়ে পড়েন এবং পরবর্তীতে সেখানে উপস্থিত যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা 999-এ ফোন করে মূলত পুলিশকে খবর দেন। এরপরেই মূলত এই জব্দ তালিকার যিনি এসআই তিনি সেখানে গিয়ে এই সুরথাল প্রতিবেদনে সহায়তা করেন। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে এই নিম্ন আদালত থেকে সবশেষ। আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ। রাজধানী সহ 4 বিভাগের উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। জলীয় বাষ্পের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন। এছাড়া রাজধানীর বাইরের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। শুরুতে যাচ্ছে রাজীবের কাছে। রাজীব, রাজধানীতে তাপপ্রবাহে জনজীবনে কীরকম প্রভাব ফেলছে আর হিটস্ট্রোক থেকে বাঁচতে কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? সাম্মি, আপনি জানেন যে রাজধানী সহ ঢাকা সহ দেশের 8 জেলার উপর দিয়ে কিন্তু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই বিষয়টি কিন্তু আবহাওয়া অধিদপ্তর কিছুক্ষণ আগেই আমাদেরকে জানিয়েছেন। আপনাকে যদি বলি, আজকে সকাল 6টা পর্যন্ত ঢাকায় 37.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে এবং এর একটি প্রভাব কিন্তু রাজধানী ঢাকাতেও পড়েছে। আমি দুপুর থেকে এই শাহবাগ এলাকাতে রয়েছি। এই এলাকাতে যেটা দেখতে পেয়েছি যে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বড় ভুক্তভোগী এই তাপপ্রবাহে। এছাড়া যারা অফিসগামী রয়েছেন বা আপনি জানেন যে শাহবাগ এলাকার মধ্যে কয়েকটি হাসপাতাল রয়েছে। তো এই হাসপাতালে যে রোগীরা আসছেন এবং তাদের আত্মীয়স্বজনরা কিন্তু খুবই বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। এছাড়া যারা খেটে খাওয়া মানুষ রয়েছে যেমন রিক্সা চালক, ভ্যান চালক বা বিভিন্ন কাজের সাথে যুক্ত, তারাও কিন্তু খুবই বিড়ম্বনায় পড়ছেন এই তাপপ্রবাহ নিয়ে। আপনাকে যদি বলি যে আমি এখানে যেটা দেখতে পেয়েছি যে এখানে সড়কের পাশে যে শরবতের দোকান বা অন্যান্য পানীয়র যে দোকানগুলো রয়েছে সেগুলোতে ভিড় রয়েছে। নাগরিকরা কিন্তু সেগুলো পানের মাধ্যমে গরম থেকে কিছুটা স্বস্তি খোঁজার চেষ্টা করছেন। সামনে আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস যে তথ্যটি আমাদেরকে দিয়েছে যে আগামী 2 থেকে 3 দিন এই তাপপ্রবাহ থাকতে পারে এবং এই সময় আপনি জানেন যে জুন মাস দেশের সবচেয়ে দ্বিতীয় বৃষ্টিপ্রবণ মাস হিসাবে পরিচিত। তো সেই জুন মাসে অন্যান্য বছরের তুলনায় এবছর কম বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। এর মাঝখানে 2 থেকে 3টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া যদি বলি যে কয়েকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে একটি কিন্তু নিম্নচাপও সৃষ্টি
হতে পারে। তো সব মিলিয়ে যদি আবহাওয়া পরিস্থিতির কথা বলি, যে রাজধানীবাসী কিন্তু এই তাপমাত্রার যে প্রবাহ, সেই প্রবাহে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং তাদের জনজীবনে কিন্তু একটি বিরূপ প্রভাব পড়েছে। আপনি আরেকটি কথা বলতেছিলেন যে হিট স্ট্রোক থেকে বাঁচতে আসলে করণীয় কি? আপনি জানেন স্বামী, হিট স্ট্রোক থেকে বাঁচতে বিশেষজ্ঞরা কিন্তু অনেকগুলো পরামর্শ দিয়ে থাকেন, যেমন নিয়মিত পানি পান এবং হুট করে ঠান্ডা পানি না পান করা সহ অন্যান্য আরও বিষয় কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন। তো সেই বিষয়গুলো মেনে চললে এই হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তো সামনে শাহবাগ এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন রাজীব হোসেন। এদিকে চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন অনেক চক্রবর্তী। অনেক, আজকে জেলায় তাপমাত্রা কত জানাবেন, আর এই আবহাওয়া কতদিন চলবে? যে সাধারণ মানুষ কিন্তু চরম আকারে দুর্ভোগে পড়েছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রিক্সা চালক, তারা কিন্তু তীব্র ভয়াবহ এই গরমে আসলে রোদের প্রখরতায় গাছতলায় ছায়াযুক্ত স্থানে আসলে অবস্থান করছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস আজ বেলা 12টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে 35.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা কিন্তু আরো বাড়বে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আজকে 37-38 ডিগ্রির ঘরে চলে যেতে পারে। আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা এমনই থাকবে, অর্থাৎ সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে তাপমাত্রা আরো বাড়বে। আর আমি সকাল থেকে দেখেছি সামনে যে বেলা যত বাড়ছে রোদের প্রখরতা তত বাড়ছে, আর বাতাসের যে অনুভব সেটি হচ্ছে আসলে বাতাসের কিন্তু গরমের একটা অনুভব আছে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু সড়কে খুব একটা বের হচ্ছে না। যারা প্রয়োজনের তাগিদে বাসার বাইরে বের হচ্ছে তারা কিন্তু ছায়াযুক্ত স্থানে আসলে অবস্থান করছে। এই তীব্র গরমে, ভয়াবহ গরমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, আমাদের যে 4টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে চুয়াডাঙ্গাতে, সেখানে কিন্তু গরমজনিত রোগ নিয়ে শিশু এবং বয়স্করা ভর্তি হচ্ছে। চিকিৎসকরা এই তীব্র গরমে, ভয়াবহ গরমে যারা ভর্তি হচ্ছে তাদেরকে পরামর্শ দিচ্ছে যে এই সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছে। গরমের হাত থেকে বাঁচার জন্য আসলে খাবার, স্যালাইন এবং আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ইসলামী ব্যাংককে দখলমুক্ত ও সংস্কারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ থেকে বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ এবং এস আলম গ্রুপের দখল করা মালিকানা বাতিল সহ 7 দাবিতে আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, গত কয়েক বছরে ব্যাংকটিতে নামে বেনামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। আন্দোলনকারীদের 7 দাবির মধ্যে অন্যতম ব্যাংক রেগুলেশন অ্যাক্টের 18 এর ক ধারা বাতিল এবং এস আলম গ্রুপের দখল করা শেয়ার ও দেশে থাকা স্থাবর সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করা। এছাড়া লুটপাটের সাথে জড়িত কাউকে বোর্ডে না রাখা এবং এস আলম যাতে কোনোভাবে ব্যাংকিং খাতে ফিরতে না পারে সেই দাবিও জানান বিক্ষুব্ধরা। শুধু ইসলামী ব্যাংক নয়, দেশের সব ব্যাংক লুটেরাদের বিচার নিশ্চিত করার দাবি জানান গ্রাহকরা। আমাদের এখানে আমানত আছে, এফডিআর করা আছে, ডিপিএস করা আছে। আমরা চাই না এগুলো আমাদের ঝুঁকির মধ্যে পড়ুক। যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি একজন টাকা আত্মসাৎকারী। আমরা চাই যে এস আলম গ্রুপের যে খুরশেদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে অপসারণ। আপনার ঘরের টাকা যখন চুরি হবে তখন আপনি উদ্ধার করতে যাবেন, তখন যে আপনাকে রাজনৈতিক পরিচয় দেওয়া হয় তাকে আপনি কি মানবেন? সেটা আমাদের এখানে সঞ্চিত অর্থ রয়েছে, আমরা আমাদের সঞ্চিত অর্থে নিরাপত্তা চাই। সেই কারণে আমরা এমন একটি পরিচালনা পরিষদ চাই যে পরিচালনা পরিষদ ব্যাংককে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে। যদি ব্যাংক সুষ্ঠুভাবে পরিচালিত না হয় তাহলে গ্রাহক হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই কারণে ইসলামী ব্যাংকের পাহারাদারির দায়িত্ব গ্রাহক হিসাবে আমাদের উপরে আছে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই কারণে আমরা রাজপথে অবস্থান করছি এবং কর্মসূচি পালন করছি। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে রাজধানীর মতো সারা দেশেও মানববন্ধন করেছে বিক্ষুব্ধরা। সকালে বরিশালের পূর্ব বগুড়া রোডে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধন হয়।
এতে ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীলতা সৃষ্টি ও অপচেষ্টার প্রতিবাদে সকালে রাজশাহীর আলুপট্টি শাখা কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। মানববন্ধনে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং যে কোনো ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন বক্তারা। এছাড়াও পাবনা, নোয়াখালী সহ সারা দেশে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে মানববন্ধন হয়। ডেঙ্গুর চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে ৮০% ছাড়ের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া বেসরকারি হাসপাতালে 10% বেড খালি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র ওষুধ ও খাবারের খরচ রোগী বহন করবে। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফ করতে হবে। আগামী 3 দিনের মধ্যে এই ফ্রি বেডের মোট সংখ্যা কত তা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি এবছর কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব না হলেও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। আপনাদের হসপিটালগুলিতে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইডের স্টক রাখতে হবে এবং আমাদেরকে আগামী 3 দিনের ভিতরে আপনাদের কোন হসপিটালে কতটা বেড হয় আমাদের 10%-এ এবং কি ফ্লুইড স্টক আছে টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু, এটার একটা হিসাব দিতে হবে এবং কতটা আপনারা ফার্দার কালেক্ট করবেন। ইনভেস্টিগেশন 80% কম নেবেন, 10,000 টাকা হইলে 80% 8,000 টাকা মাফ দিতে হবে না। বেড ফ্রি, ডাক্তার ভিজিট ফ্রি, খাওয়ার রোগীর, ওষুধ কিনা রোগীর। হামের সঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। সোমবার সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 110 জন, মৃত্যু হয়েছে 1 জনের। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, জানাবেন ঢাকা মেডিকেলে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে কিনা আর বর্তমানে কতজন ডেঙ্গু রোগীর চিকিৎসা নিচ্ছেন? উজ্জ্বল, আমরা দেখছি যে সারা দেশে কিন্তু যে ডেঙ্গুর সংক্রমণ সেটি কিন্তু বাড়ছে, যেহেতু বেশ কয়েকদিন ধরে আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, একই সাথে বৃষ্টির পরে আসলে তীব্র গরম, এই কারণে কিন্তু যে ডেঙ্গুর যে বংশবিস্তার সেটির জন্য কিন্তু এটি অনেকটা উপযুক্ত আবহাওয়া এবং ফলে সেই কারণে কিন্তু ডেঙ্গুর সংক্রমণ সেটি আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই বাড়ছে এবং গত মাসে কিন্তু 710 জন রোগী আক্রান্ত ছিলেন পুরো মে মাসে। সেক্ষেত্রে আমরা দেখেছি জুন মাসের প্রথম একদিনে কিন্তু 110 জন রোগী নতুন করে আক্রান্ত হয়েছে। এক্ষেত্রে অন্তত 1 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং ঢাকা মেডিকেলে যেহেতু রোগীদের সংখ্যা সারা দেশ থেকে আসে, সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত আপনি যেটি বলছেন যে ডেঙ্গুর জন্য আলাদা কর্নার খোলা হয়েছে কিনা, সেটি কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি। আমরা পরিচালকের সঙ্গে কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা মেডিসিন বিভাগের জন্য বিশেষ একটি আলাদা স্থান রেখেছে যেখানে ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিয়েছেন এবং যেহেতু এখানে বেশ কিছুদিন সেরকম রোগী ছিল না, ফলে আলাদা করে ডেঙ্গুর জন্য ওয়ার্ড খোলার আসলে সেরকম প্রয়োজনীয়তা অনুভব করেনি। ফলে এখন পর্যন্ত মেডিসিন বিভাগের যে আন্ডারে যেহেতু এর চিকিৎসা দেওয়া হয়, সে কারণে মেডিসিন বিভাগে এখন পর্যন্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে আমরা দেখেছি মুগ্ধা হাসপাতালে, সেখানেও কিন্তু অন্তত 5 জন রোগীকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর বাইরে আমরা দেখেছি ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল, যেটি ডেঙ্গুর জন্য গত বছর ডেডিকেটেড ছিল, যদিও সেটিকে এবছর সেটি হামের জন্য ডেডিকেটেড করেছে। সেখানেও কিন্তু রোগী ভর্তির কার্যক্রম সেখানে রাখা হয়েছে, যদি প্রয়োজন হয় সেখানে কিন্তু রোগীর ব্যবস্থা করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এই মুহূর্তে যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু আরও জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত চলবে, ফলে সেখানে ডেঙ্গুর সংক্রমণ রোধে এখনই আসলে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে মশক নিধনের যে কার্যক্রম সেগুলোকেই তারা জোর দিচ্ছেন। এক্ষেত্রে প্রতিটি বাড়ির আশপাশে কর্নারে যেসব পানি জমে থাকার জন্য জায়গা রয়েছে সেগুলোকে যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশন করতে হবে। একই সাথে সিটি কর্পোরেশনকে আসলে এখানে ক্রাশ প্রোগ্রামের কথা বলছেন, যে ক্ষেত্রে প্রত্যেকটি নাগরিককে সম্পৃক্ত করে আসলে ডেঙ্গুর মশা নিধনের কথা বলছেন। একই সাথে ওষুধ প্রয়োগের মাধ্যমে যে মশা নিধন সেটিকে আসলে জোরদার করবার জন্য দাবি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। উজ্জ্বল, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন হাসান আল মাহমুদ। এদিকে ফরিদপুরে হামা উপসর্গে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। নিয়ে জেলায় হামে উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে 20 জনে।
এই সঙ্গে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন করে 54 জন রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 190 জন রোগী। ভর্তি হওয়া রোগীর বেশিরভাগই 1 বছরের কম বয়সী শিশু। প্রায় প্রতিদিনই মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, ভর্তি হওয়া রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্ত হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বর্তমান সরকারকেও হামি মৃত্যুর দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামে চাচার নির্যাতনে নির্মমভাবে খুন হওয়া শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির আরও বলেন, জ্বালানির দাম বাড়িয়ে জনগণের উপর জুলুম করেছে সরকার। জ্বালানির দাম বৃদ্ধি মানে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানো। এ সময় সাম্প্রতিক খুন ধর্ষণের নিন্দা জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, যারা রাষ্ট্রীয় দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কালপিটদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা। আইনমন্ত্রীর দায়িত্ব এদের ফাঁসি নিশ্চিত করা। ওনারাও দায়িত্বে আসার 3 মাস হয়ে গেছে, অন্তর্বর্তী করে শুধু লাভ নাই। ওরা যদি টিকা কিনে না থাকে ওর ব্যাখ্যা ওরা দেব, কেন কিনে নাই। আর ওনারা 3 মাসে কি করেছেন তার ব্যাখ্যাও জনগণ জানতে চায়। ওনারা তো হঠাৎ করে ঘুম থেকে উঠেন নাই। ওনারা দায়িত্বে আসার সাথে সাথে হামের সমস্যা এর আগেই শুরু হয়েছে। এর মাঝেই প্রতিষেধক নিয়ে ইতিমধ্যে কাভারেজ দেওয়া দরকার ছিল, সেটা যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। 2027 সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্ন অংশীজনদের সঙ্গে কথা বলে এই রমজান মাস বিবেচনায় পরীক্ষার তারিখ এগিয়ে 7 জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। ছাত্রছাত্রীদের সিলেবাস কারিকুলাম সিলেবাসটা কাভার হতে হবে। উইদাউট সিলেবাস কাভার তো আপনি পরীক্ষা করতে পারছেন না। এসএসসি পরীক্ষা সিলেবাস কাভার হচ্ছে। এখন শুধু ওই রোজার কারণে 1 মাস এগিয়ে আসছে, দ্যাটস ইট। এখন এই স্টেক হোল্ডাররা যা মনে করে, তারা একদিন মনে করেছে যে রোজার আগেই হোক, সেজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়ে রুটিনও তৈরি করেছি। আবার এখন আলোচনা শুনছি। প্রতারণার মাধ্যমে 30 জন বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর দায়ে 3 রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই রুটে মানব পাচারে অভিযুক্তদের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার মন্ত্রণালয়ে ডাকা সংবাদ সম্মেলনে বিএমইটি ও রিক্রুটিং এজেন্সিগুলোকে সতর্ক করার পাশাপাশি মন্ত্রী বলেন, শ্রমবাজারে কোনো সিন্ডিকেটের সুযোগ থাকবে না। মালয়েশিয়ার শ্রমবাজারও শিগগিরই খুলে যাবে। এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য 5 সদস্যের একটি অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল খোলার ঘোষণা দেন মন্ত্রী। মেইলের মাধ্যমে পাঠানো প্রবাসীদের অভিযোগ ওই সেলের মাধ্যমে তদন্ত করে 7 দিনের মধ্যে নিষ্পত্তি করবে মন্ত্রণালয়। মানুষের সঙ্গে যারা প্রতারণা এবং এই ধরনের ব্যবসায় যারা, আমরা কাউকেই ছাড়বো না। আমরা জিরো টলারেন্স এই ব্যাপারে, এবং আমরা এটা আজকের এটা দিয়ে আমরা শুরু করলাম। এবং ইতিমধ্যে আমরা কিন্তু ইরাকে বেশ 8 জন আমরা ফিরে নিয়ে আসছি, এবং 2 জন, এবং আমাদের ইরাকের যে এজেন্সি পাঠাইছিল তার কাছ থেকে আমরা টাকা আদায় করেছি। আমরা তাদেরকে নিয়ে আসি এবং তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিয়েছি। ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের চালক সহ 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রবাস ফেরত ছেলে এবং মা মেয়ে সহ একই পরিবারের 4 জন। এই ঘটনায় আহত হয়ে 2 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, ভোর 4টার দিকে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী প্রাইভেট কারটি। এতে মারাত্মক জখম হন চালকসহ প্রাইভেট কারের 7 যাত্রী। দ্রুত তাদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত 5 জনের মধ্যে মা নূরজাহান বেগম এবং প্রবাস ফেরত ছেলে আরিফ ও তার বোন আয়েশা সহ একই পরিবারের 4 জন। তাদের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী ছেলে আরিফকে নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
একটা ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার পরেই একজন শিশু সহ মোট 5 জন নিহত হয়েছেন। প্রাইভেট কার মারিতেছে ট্রাকের পিছনে যেয়ে, ওখানে জায়গায় ডেড বডি পাইছি, 2 জন মহিলা 2 জন পুরুষ। চট্টগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হয়েছেন। নিহত ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সকালে কর্ণফুলী এলাকায় শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাহ আমানত সেতুর একটি লেনে সবজিবাহী পিকআপ ভ্যান মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবা দুর্গাপদ মল্লিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় ছেলে বিধান মল্লিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত পিকআপ ভ্যানটি জব্দ করে, তবে পালিয়ে যায় চালক। নিহতদের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। হেলিকপ্টারে করে বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মস্থান ভোলায়। জানাজা শেষ হয়েছে। দাফনের সম্পর্কে আরও খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন তোফায়েল আহমেদের জানাজায় ঢল কেমন দেখেছেন এবং দাফনের প্রস্তুতির কি তথ্য রয়েছে, কখন তার মরদেহ দাফন করা হবে? উজ্জ্বল, কিছুক্ষণ আগে হেলিকপ্টারের যোগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ভোলার হেলিপোর্টে এসে নেমেছেন সাবেক ভোলা 1 আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষিয়ান আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদের মরদেহ তার পরিবারের স্বজনদের সাথে কিন্তু হেলিকপ্টার যোগে তাকে নিয়ে আসা হয়েছে। এর পরপরই কিন্তু ভোলার যে সরকারি স্কুল মাঠ রয়েছে, সেই সরকারি স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে জানাজা নামাজ শেষ হয়েছে। জানাজার পরপরই কিন্তু তাকে তার গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলার দক্ষিণ দিগুলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরপরই কিন্তু তার যেই পারিবারিক কবরস্থান রয়েছে বাড়ির সামনে মসজিদের পাশে, সেই মায়ের কবরের পাশে কিন্তু তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি, তিনি কিন্তু জীবিত অবস্থায় কিন্তু একটি ওসিয়ত করে গিয়েছিলেন যে তার যেখানেই পৃথিবীর যে প্রান্তেই মৃত্যু হোক না কেন, তাকে যেন তার জন্মস্থান এবং তার মায়ের পাশে যাতে তাকে দাফন করা হয়, সেই উদ্দেশ্যে কিন্তু তার পরিবারের সদস্যরা কিন্তু তাকে ভোলায় এনেছেন এবং দ্বিতীয় জানাজা ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে বলেও আমরা দেখেছি। জানাজার আগ মুহূর্তে কিন্তু ভোলার মুক্তিযোদ্ধা সংসদ এবং ভোলাবাসীর পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে গার্ড অব অনারও কিন্তু তাকে দেওয়া হয়েছে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে গার্ড অব অনার দিয়েছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে আমরা যে সকল তার পরিবারের স্বজন এবং ভোলাবাসী এসেছিল তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের ভোলাবাসীর একজন অভিভাবককে তারা হারিয়েছেন। বর্ষিয়ান যে রাজনীতিবিদ, সারা বাংলাদেশের যাকে এক নামে পরিচিত, সারা বিশ্ব যাকে এক নামে পরিচিত, সেই রাজনীতিবিদকে তারা হারিয়েছে বলে কিন্তু তারা জানিয়েছে। এই কিছুক্ষণ আগে কিন্তু 2 থেকে 3 মিনিট আগে জানাজা শেষ হয়েছে। এরপর পরে কিন্তু তাকে যেই তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যে প্রশাসনের বিভিন্ন প্রান্ত দপ্তরের কিন্তু কর্মকর্তারা কিন্তু এখানে ছিলেন এবং ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শ্রমিক হতে শুরু করে দিনমজুর হতে শুরু করে উচ্চ পর্যায়ের মধ্যবিত্ত সকল পর্যায়ের মানুষ কিন্তু এক নজরে এই বর্ষিয়া নেতাকে দেখার জন্য কিন্তু ভোলার সরকারি স্কুল মাঠে এসেছেন এবং শেষবারের মতো বিদায় জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু ঢাকা রাজধানীর স্কয়ার হাসপাতালে বিকাল 3টা নাগাদ 3:30 নাগাদ তার মৃত্যু হয়। এরপর পরে কিন্তু রাজধানীতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপরে আজ সকালে কিন্তু হেলিকপ্টার যোগে তাকে ভোলায় আনা হয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তথ্য। উজ্জ্বল। ইমতিয়াজুর রহমান জানাচ্ছিলেন বিস্তারিত। আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ চিলি। শিক্ষাখাতের বাজেট কমানো ও বিদ্যমান শিক্ষানীতির প্রতিবাদে রাজধানী সান্তিয়াগোতে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। এদিকে আঙ্কারায় এক সমাবেশে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে তুরস্কের পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুলতানা দিনা।
সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ চিলি। গেল সোমবার বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং ছাত্র সংগঠনের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। কংগ্রেসের অধিবেশনে দেশটির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তের ভাষণ দেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। এছাড়া সংসদের দিকে অগ্রসর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। 2019 সাল থেকে দেশটিতে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যের জেরে বিভিন্ন সময়ে বড় ধরনের সরকার বিরোধী আন্দোলন হয়ে আসছে। অপরাধ ও অভিবাসন দমনের প্রতিশ্রুতি দিয়ে কাস্তো গত বছরের নির্বাচনে দ্বিতীয় দফায় বিপুল ভোটে জয় পান। গেল সোমবার তিনি কংগ্রেসে অপরাধ দমন, ব্যয় হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে একটি আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেন। এখানেই আপত্তি দেশটির সাধারণ নাগরিকদের। Una política que cambie lo que ha venido ocurriendo hasta ahora. Porque la política impulsada hasta ahora en temas de entrega de tierra ha mostrado que no ha sido eficiente y ha estado desconectada de las necesidades reales de las comunidades. বিক্ষোভকারীদের মতে কাস্তো প্রশাসন এমন নীতি বাস্তবায়ন করছে যা জনস্বাস্থ্য সেবা, শিক্ষা, সামাজিক অধিকারকে ধ্বংস করছে। এছাড়া সাম্প্রতিক জরিপে দেখা যায় গেল মার্চে কাস্তের জনপ্রিয়তার হার 57% থেকে কমে গিয়ে 38% নেমেছে। আরেকদিকে ইস্তাম্বুলে 2013 সালের গণবিক্ষোভে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে আঙ্কারায় গেল সোমবার অংশগ্রহণকারী এবং পুলিশের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে এগিয়ে এলে দুপক্ষের ধস্তাধস্তি শুরু হয়। 2013 সালে ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে গেজি পার্কে একটি শপিং মল নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে ছোট বিক্ষোভগুলো পরবর্তীতে দেশব্যাপী লক্ষ লক্ষ মানুষের সরকার বিরোধী প্রতিবাদে পরিণত হয়, যা প্রেসিডেন্ট এরদোয়ানের শাসনের বিরুদ্ধে অন্যতম বৃহৎ গণ চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে পরবর্তীতে কঠোর দমন অভিযানে 11 জন নিহত, 8,000-এর বেশি আহত এবং প্রায় 3,000 তুরস্কের সাধারণ নাগরিক গ্রেপ্তার হন। সুলতানা দিনা, এখন বিশ্ব। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।